দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পে রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শ্রীমতী অনিন্দিতা চ্যাটার্জির লেখা নীলাভ সোনার আংটি। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। বলে রাখা প্রয়োজন, শ্রোতাদের কথা মাথায় রেখে কিছু বিদেশি চরিত্রের সংলাপ বাংলায় রূপান্তর করে নেওয়া হয়েছে। গল্প পাঠে দীপম, অন্যান্য চরিত্রে চয়ন, শ্রীমতী সাথী, ইমন, দীপম এবং প্রিয়া। শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প নীলাভ সোনার আংটি। আলুর পরোটা থেকে এক গ্রাস ছিঁড়ে দইয়ে চুবিয়ে সবে মাত্র মুখে পুরতে যাব, এমন সময় তপন একটা খবরের কাগজ হাতে নিয়ে হাজির হলো। হন্তদন্ত হয়ে বলল, সুমন, সুমন, শোন না ভাই। ওহো, কি হয়েছে? কি এখানেই তো আছি, এত চেঁচানোর কি আছে? আমার প্লেটের পরোটা চোখে পড়তেই তপন কি একটা বলতে বলতেই থেমে গেল। তারপর আমার আলুর পরোটার দিকে আঙুল দেখিয়ে বলল, সুমন ভাই, ওটা কি খাচ্ছিস রে? আলুর পরোটা। লোভীর মতো নজর দিস না তো, আমার পেট খারাপ হবে। আরে হবে না, হবে না ভাই, হবে না। কথাটা শেষ করেই মাকে ডাক দিয়ে বলল, ও কাকিমা, বলছি আমিও পরোটা খাবো, একটা দাও না। খানিক বাদেই মা ধোঁয়া ওঠা আলুর পরোটা এনে তপনের সামনের প্লেটে রাখল। তপন তৎক্ষণাৎ থামলে পড়ল তার ওপর। আমি বললাম, শান্তি মিলেছে? বল এবার কি বলবি? হে, পরোটার প্রেমে তোকে আসল কথাটা বলতেই ভুলে গেছি। এই যে এটা দেখ, এইখানে আর্টিকেলটা দেখ। খবরের কাগজটা হাতে তুলে আর্টিকেলটায় চোখ বুলিয়ে পড়তে শুরু করলাম। তখনই তপন বলল, নিউ ইয়র্কের বিগত 3 সপ্তাহে 2টি লাশ পাওয়া গেছে। বুকে ছুরি এমনভাবে বিঁধেছে না যে হৃৎপিণ্ডের 2টো খণ্ড হয়ে গেছে। ব্যাপারটায় অন্যরকম একটা রহস্যের গন্ধ পাচ্ছি। বেশ থ্রিল লাগছে। চল না ভাই, আমেরিকা ঘুরে আসি। কথাটা শুনে প্রায় বিষম খেয়ে উঠলাম। কোথায় যাব? আরে আমেরিকা, নিউ ইয়র্ক, কেন যাবি না? তপন, তোর সত্যি এবার একটা ডাক্তারের প্রয়োজন, বুঝলি? এরকম হুটহাট একটা কথা বলিস না, সামনের ব্যক্তির যা কিছু হয়ে যেতে পারে। তপন মুখ ফুলিয়ে পরোটায় মন দিল। তারপর বলল, সব সময় আন্ডার এস্টিমেট করিস আমাকে, ভালো লাগে না কিন্তু। তো এমন কথা বলে আমাকে সুযোগ করে দিস কেন বলতো? এমন সময় কলিং বেলটা বেজে উঠল। হাত ধুয়ে দরজায় পৌঁছে ডেলিভারি কাগজে হস্তাক্ষর সেরে খামটি হাতে নিয়ে ডাইনিংয়ে এসে বসলাম। এই কার চিঠি রে? খাম খুলে চিঠিটা মনে মনে পড়তে শুরু করলাম। মাননীয় মহাশয়, গত ডিসেম্বরে খবরের কাগজে বিষ্ণুপুরের ঘটনাটি পড়ে আপনার সম্বন্ধে জানতে পারি। তারপর অনেক চেষ্টার পর আপনার ঠিকানা জোগাড় করতে সক্ষম হই, তাই চিঠিটা লিখলাম। আপনি যদি একবার যতটা তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে আসতে পারেন খুব ভালো হয়, তা না হলে ভারী বিপদ ঘনিয়ে আসতে পারে। নিচে নিজের ঠিকানা দিয়েছি, বাকি কথা দেখা হলে হবে। ধন্যবাদ। ইতি মিনতি ব্যানার্জি, 224 রাজডাঙ্গা, জলপাইগুড়ি, 7,35,100। চিঠিটা ভাঁজ করে নিজের বুক পকেটে ঠুসে ঘরের দিকে এগোতে যাব, এমন সময় তপন চেঁচিয়ে বলল, ভাই, নতুন কেস হলে কিন্তু আমিও যাব, আগে থেকে বলে রাখলাম। মায়ের আদেশের দরুন ওই বেটাকে না নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়তো এ জীবনে আর আসবে না। তাই মণ্ডল ট্রাভেলস থেকে তৎকালে 2টো নিউ জলপাইগুড়ির টিকিট কেটে ফিরলাম। রাত 10টা 25 ট্রেন।
একটা হলুদ ট্যাক্সি চেপে 10টা নাগাদ পৌঁছালাম শিয়ালদহ স্টেশনে। ঘড়ির বড় কাঁটা 5-এর ঘর ছুঁতেই ট্রেনের চাকা ঘোরা শুরু হলো। এইবারে দুজনের টিকিট 2 ধারে পড়েছে। সেই রকম হওয়ার কারণের জন্য অবশ্য আমিই দায়ী। যাই হোক, তাতে আমার বিশেষ অসুবিধা হলো না। তপন ঠিক আমার পাশের সহযাত্রীকে নিজের লোয়ার সিট উপহার দিয়ে জমে বসলো আমার মাথার উপর। সারাটা রাত ওকে আমিও বকার সুযোগ না দেওয়ারই চেষ্টা করলাম। বেডের সাদা চাদরখানা একেবারে মাথা অবধি টেনে ট্রেনের দুলুনি উপভোগ করে ঘুমের চেষ্টা করলাম। শুয়ে শুয়ে ভাবলাম, এই পাগলটার সাথে না থাকলে আমার অভিযানগুলো কেমন নিরামিষ স্বাদের লাগতো। সত্যিই পাগল। তাহা না হলে নিজের প্রাইভেট চাকরি থেকে বারবার ছুটি নিয়ে চলে আসে। বেশি দিন আর চাকরি থাকবে বলে মনে হয় না। এমন সময় রিয়ার ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ রিয়া বল। ফোনের ওপারে অভিমানের সুর। না, বলবো না, কোনো কথা বলবো না। তাহলে ফোন করলি যে, মানে হয়েছেটা কি? না বললে বুঝবো কেমন করে বল। সুমন, তুই গোয়েন্দা হয়ে প্রেম করা ভুলেই গেছিস। কবে লাস্ট একসাথে আমরা বেরিয়েছি বলতে পারিস? হো, এই ব্যাপার। ফোন পর্যন্ত করার সময় নেই তোর। এইরকম চললে কিন্তু কি 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 এইরকম চললে কি? বিয়ে করব না তোকে। অন্য একটা সাধারণ বয়ফ্রেন্ড খুঁজবো, যে আর যাই হোক গোয়েন্দাগিরি করে না। মুখ থেকে চাদরটা সরাতেই দেখি তপন নিজের সিট থেকে ঝুঁকে ফিক ফিক করে হাসছে। ওকে পাত্তা না দিয়েই রিয়াকে প্রেমময় স্বরে বললাম, আরে তোর উৎসাহে তো গোয়েন্দা স্কুলে যাওয়া নাকি? আর যখন ডিটেকটিভ হলাম তখন হাতটা ছেড়ে চলে যাবি? তুই একবার বল, কালকেই বিয়ের প্রস্তাব নিয়ে তোর বাড়ি হাজির হব। এখন থাক, এইসব কথা পরে হবে। এখন যেখানে যাচ্ছ সাবধানে যেও। তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ফোন করেছিলাম। এই তো সুন্দরীর রাগ ভাঙলো তাহলে। আচ্ছা বলছি, জলপাইগুড়ি যাচ্ছি, সময় পেলেই ফোন করব। অপেক্ষায় থাকবো। মুখে হাসি নিয়ে ফোনটা কেটে তপনের মাথায় একটা চাঁটি মারলাম। তারপর আবারও শুয়ে পড়লাম সিটে। ভোর 6:15টার সময় ট্রেন নিজের গন্তব্য ছুঁল। তপনকে ডেকে ট্রেন থেকে নামলাম। একটা চায়ের দোকানে গিয়ে গাঢ় দুধের চায়ে চুমুক দিয়ে মন ভরালাম। তারপর এগোলাম রাজডাঙ্গার দিকে। স্টেশন থেকে বেরিয়েই সর্বপ্রথম চোখ কাড়লেন শ্রীমান কাঞ্চনজঙ্ঘা মহাশয়। সে দৃশ্য যেন চোখের ধ্যান। হালকা নীল আকাশের মাঝে ধপধপে সাদা চূড়া, যেন আকাশের পাতায় আঁকা জলছবি। কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে একটু পাহাড় পাহাড় মেজাজটাকে অনুভব করে স্টেশনের বাইরে এলাম। ড্রাইভারদের সাথে দর কষাকষির কম্ম সেরে উঠে বসলাম একটা টাটা সুমোতে। নিউ জলপাইগুড়ি থেকে ঘণ্টা 3-এর সফর। অবশেষে সকাল 9টা নাগাদ আমরা রাজডাঙ্গার মাটিতে পা রাখলাম। সেখানে একটা পুরাতন দোকানে মিনতি ব্যানার্জি নাম করতেই দেখিয়ে দিলেন তার বাড়ি। পাহাড়ের খাঁজে লাল শেডের আড়ালে একটা সাদা বাড়ি। বাংলো বলাটাই ঠিক হবে। অপূর্ব তার পাহাড়ি সৌন্দর্য। বিশাল বারান্দা ঘিরে রয়েছে নানা রঙের গোলাপ এবং পাহাড়ি ফুল গাছ। আর অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যটি সেখানে স্পষ্টভাবে বর্তমান। এক কথায় সেটি যেন স্বপ্নের বাড়ি। সৌন্দর্যকে পাশে রেখে এবার কলিং বেল বাজালাম। মিনিট খানেক অপেক্ষার পর একজন ভদ্রমহিলা এসে দরজা খুললেন। তাকে নিজের পরিচয় জানাতেই তিনি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। আমি আসলে একটু গার্ডেনিং করছিলেন, তাই দরজা খুলতে দেরি হলো। কি তাই তো? ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন। তবে কিভাবে বুঝলেন? ওই যে হাতের নখগুলোতে লেগে থাকা মাটি আর শাড়ির আঁচলের কোণে হালকা ভেজা ভাব, বোধহয় ধোয়া হাত দুটো ওখানেই শুকনো করা হয়েছে। রিয়েলি ইমপ্রেসিভ।
আমি মিনতি ব্যানার্জি। আপনারা বসুন। এই মায়াবতী, 2 কাপ চা নিয়ে এসো। সোফায় বসতে বসতে কথাটা বলেই ফেললাম। তা মিসেস মিনতি, বলছি কি এমন সমস্যা যা ভারী বিপদ নিয়ে আসতে পারে? আমার কথাটা শুনেই মিনতি দেবীর মুখের রং কেমন যেন বদলে গেল। সিঙ্গেল সোফাটিতে একটু জুবুথুবু হয়ে বসলেন তিনি। তারপর বললেন, আমার বাবার নাম প্রফেসর মোহন ব্যানার্জি। এবার তপন বলে উঠল, প্রফেসর মোহন ব্যানার্জি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মানে সেই হিস্ট্রোলজার যিনি মাসখানেক আগে নিখোঁজ হয়ে যান? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। আচ্ছা, আপনি কি তার সন্ধানেই? না, তার আর দরকার নেই। বাবার বিকৃত মৃতদেহ গত সপ্তাহে কায়রোতে পাওয়া গেছে। ওদের সন্দেহ বাবা কোনো ছিনতাইয়ের সম্মুখীন হন এবং সেখানেই হাতাহাতিতে জীবনাবসান হয়। কায়রো? কি মানে কোনো রিসার্চ ছিল? আমি নিজেও জানি না, জানেন। আসলে ঘটনাটা এতই দ্রুত ঘটেছিল, কিছুই ঠিক বুঝে উঠতে পারিনি। তবে বাবা বেশ কিছুদিন একটা জিনিস নিয়ে ভারী মাতামাতি শুরু করেছিল। কোন জিনিস? এই জিনিসটা। কথা শেষ হতেই 2টি ছবি সামনের টেবিলের ওপর রাখলেন তিনি। হাতে তুলে দেখলাম মিশরীয় কায়দায় অদ্ভুত সুন্দর কারুকার্য করা একটি নীলাভ সোনার আংটি। দেখি দেখি আংটিটা দেখি। আরে এটা তো গত বছরেই আফ্রিকার ওই বটসাবেলো গ্রামের ওই মন্দির তৈরির খনন কার্যে পাওয়া গেছিল। আরও কিছু সম্পদ পাওয়া যায় ভেবে মন্দিরটা ওখানে আর গড়া হয়ে ওঠেনি, তাই শুধু ওই রিসার্চেরই খনন কার্যই চলেছে। তবে পরে শুনেছিলাম খননে আরও বেশ কিছু জিনিস পাওয়া গেছিল। তা তুই এত শিওর হচ্ছিস কি করে? এটাতে তো মিশরীয় কারুকার্য করা রয়েছে। আমার কথায় উত্তরটা মিনতি দেবী দিলেন। বললেন, উনি ঠিকই বলেছেন, এই ছবিটা সেই আংটিরই। প্রফেসর জোসেফ উইলিয়ামকে সঙ্গী করে আমার বাবাই ছিলেন সেই খনন কার্যের অভিযানে। নিজের রিসার্চে পাওয়া জিনিসগুলোর মধ্যে বাবা একটা কিছু নিজের কাছেই রাখতেন এক্সপেডিশনের স্মৃতি হিসেবে। সেই সূত্রেই এটা আমাদের বাড়িতেই ছিল। ছিল মানে? এখন নেই? না, মাস 2 আগেই সেটা খোয়া যায়। আর তারপর থেকেই বাবা কেমন যেন একটা অদ্ভুত আচরণ শুরু করলো। কীরকম অদ্ভুত আচরণ বলুন তো? এমন সময় মায়াবতী ঘরে ঢুকলেন 2 কাপ দার্জিলিং চা আর গোটা কয়েক কুকিজ নিয়ে। হাতের ট্রেটি টেবিলে রেখে উনি আমাদের খাবার কথা মিনতি দেবীকে বলতেই আমি বললাম, না না, ব্যস্ত হবেন না, আমরা কাছাকাছি কোনো একটা হোটেল থেকে খেয়ে নেব। এ মাছিছি, আবার হোটেল কেন? আমি আপনাদের ডেকেছি নিজের কাজের স্বার্থে। আপনারা এখানেই থাকবেন। মায়াবতী, তুমি সবার খাবার বন্দোবস্ত করো। কথাটা শুনে আমাদের দুজনের দিকে একবার তাকিয়ে উনি ভেতরে চলে গেলেন। আমি বললাম, আচ্ছা, আপনি কিছু একটা বলতে বলতে থেমে গেছিলেন। কি বলছিলাম বলুন তো? আরে ওই যে আপনার বাবার অদ্ভুত আচরণের কথা। ও হ্যাঁ, আংটিটা খোয়া যাবার পর থেকেই বাবা ঘর থেকে বেরোতো না। বাবা যেখানে মাছ মাংস খাওয়া অপছন্দ করত, সেখানে আমিষ খাওয়া শুরু করলো। তারপর একদিন বাজার থেকে ফিরে দেখলাম আমার মেয়ের শখের অ্যাকোরিয়ামের মাছগুলো জল থেকে তুলে টেবিলে রেখে তাদের মৃত্যুবরণ উপভোগ করছে। আশ্চর্য, এমন করার কারণ কি আপনি জিজ্ঞাসা করেননি? না, বাবার চোখগুলো সেদিন কেমন যেন অস্বাভাবিক লেগেছিল। আর একদিন তো নিজের নখ কাটতে বসে সম্পূর্ণ নখগুলোকেই উপড়ে ফেলে দিল। সে কি কথা? কেন? সত্যি বলতে কি, বাবার হাতের ধারালো ব্লেড দেখে আমার সাহস হয়নি সেদিন কারণ জিজ্ঞাসা করার। কিছু মনে করবেন না, মানে একটু পার্সোনাল প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, আপনার স্বামী কোথায়? নেই, আর একসাথে থাকি না। মেয়ের কাস্টাডি আমিই পেয়েছি। আই এম এক্সট্রিমলি সরি। তা শেষবার কবে আর কীরকম কন্ডিশনে দেখেছিলেন প্রফেসর ব্যানার্জিকে? শাড়ির আঁচলটা দিয়ে মাথার বিন্দু বিন্দু ঘাম মুছে তিনি বললেন, আমি এইখানেই সোফায় বসে খবরের কাগজ পড়ছিলাম। হঠাৎ বাবার আর্তনাদ শুনতে পাই।
গিয়ে দেখি অত্যন্ত ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল মিনতি দেবীর চোখে মুখে। কথাগুলো বলতে বলতে আড়ষ্ট হয়ে উঠল ওনার স্বর। তাও বললাম, তা গিয়ে কি দেখলেন? বাবার ঘরের মেঝেতে বিন্দু বিন্দু রক্ত। সেই রক্তের দাগ ধরে বাথরুমের দিকে এগিয়ে গিয়ে দেখলাম মেঝেতে একটা কাটা আঙুল পড়ে আছে, কিন্তু বাবা কোথাও নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু বাবা কোথাও ছিল না। আচ্ছা, একটা জলজ্যান্ত মানুষ নিমেষের মধ্যে কি করে উধাও হয়ে যেতে পারে? আচ্ছা, আপনি যা বলছেন ভেবে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেই তো বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এটাই সত্যি। মিনিট পাঁচেক আমি নিজেকে সময় দিলাম। একটু চুপ করে থেকে হিসেবটা মেলানোর চেষ্টা করলাম। তারপর বললাম, সবই তো বুঝলাম, কিন্তু আপনি আমার থেকে ঠিক কি চাইছেন? বাবার খুনির সন্ধান নাকি আংটি রহস্য? যদি বলি দুটোই। আচ্ছা, প্রফেসর বাবুর ঘর কোথায়? চলুন তো একবার দেখে আসি। মিনতি দেবী আমার কথায় সম্মতি জানিয়ে আমাদের নিয়ে গেলেন দোতলা সিঁড়ির শেষের কোণার ঘরটার সামনে। 4x7 ফিটের কালো দরজার হ্যান্ডলক খুলে ভেতরে ঢুকে ঘরের চারপাশটা ভালো করে চক্ষু ভ্রমণ করে নিলাম। তারপর বললাম, প্রফেসরের ঘর ছাড়ার পর কি ঘরটাতে কেউ ঢুকেছে? হ্যাঁ, একটিবার ঢোকা হয়েছে। বাবা অপছন্দ করতেন কেউ তার অজান্তে ঘরে প্রবেশ করুক। সেই কারণে মেঝের রক্তের দাগ পরিষ্কার করা ছাড়া আর কিছুই ছোঁয়া হয়নি। এদিক সেদিক দেখতে দেখতে প্রফেসরের বেড সাইড টেবিলে একটা কুকুরের ছবি দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, তা আপনাদের পোষা বুঝি? হ্যাঁ, তবে হঠাৎই হারিয়ে যায়, আর ফেরেনি। আচ্ছা, প্রফেসরের কালেকশন রুম কোথায়? কোনো আলমারি নাকি অন্য কিছু? সত্যি সুমনবাবু, আপনার তুলনা নেই। এই ঘরেই যে কালেকশন রুম আছে সেটা আজ অবধি কেউ বুঝে উঠতেই পারেনি, আর আপনি ঘরে ঢোকা মাত্রই বুঝে গেলেন। হ্যান্ডলকটা খুলতেই ন্যাপথ্যালিন আর ফর্মালডিহাইডের গন্ধ নাকে এসেছিল, খানিকটা মিউজিয়ামের মতো। তখনই বুঝেছি ভেতরে অবশ্যই কিছু প্রাচীন অস্তিত্ব বর্তমান। আচ্ছা, দেখুন তাহলে। কথাটা শেষ করে মিনতি দেবী প্রফেসরের ঘরে লাগানো দেওয়াল ঘড়ির কাঁচের ঢাকনা খুলে ঘড়িটির ছোট কাঁটা বের করে আনলেন। তারপর প্রফেসরের ঘরের মিনি লাইব্রেরি ঘেরা বইয়ের আড়ালে ছোট কাঁটা ঢুকিয়ে হাত ঘুরিয়ে খুললেন একটি গুপ্ত দরজা। ঘরটিতে প্রবেশ করে চমকে উঠলাম। এ যেন রীতিমতো এক মিউজিয়াম। বিভিন্ন স্থান থেকে পাওয়া ছোটোখাটো মূর্তি থেকে শুরু করে বিভিন্ন স্বাদের অপূর্ব পেন্টিং, জীবাশ্ম, শিলনোড়া, বাটি, থালা, এমনকি কিছু প্রাণীর চিহ্ন পর্যন্ত বর্তমান। সত্যি অসাধারণ। মিনতি দেবীর দিকে তাকিয়ে বললাম, তা হারিয়ে যাওয়ার আগে আংটিটা কোথায় রাখা ছিল? মিনতি দেবী ঘরে সাজানো কাঁচের বাক্সগুলির মধ্যে একটি বাক্সের কাছে গিয়ে দেখালেন সেই আংটিটির স্থান। সেখানে একটা অদ্ভুত ছবির কাগজ থেকে জিজ্ঞেস করলাম, এটা কিসের ছবি? বলতে পারবো না, তবে আংটিটা এর ওপরেই রাখা থাকতো। ছবিটি যদি বিশ্লেষণ করি তাহলে দেখায় একজন মানুষের পায়ে দুটি দড়ি দিয়ে ফাঁস বাঁধা রয়েছে, আর পাশে একটা বাটির মতো কিছু, আর সবশেষে ইংরেজি হরফে লেখা আলমাউট। সব ব্যাপারখানা আর একবার ঝালাই করে নিলাম। মিনতি দেবী আবার ঘরটি বন্ধ করে চাবিটি ঘড়িতে পুনরায় লাগিয়ে দিলেন। তপন কানের কাছে এসে বলল, ভাই, সত্যি ভাবা যায় একটা ঘড়ির কাঁটা নাকি চাবি? ইতিমধ্যে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। মিনতি দেবী আমাদের দিকে তাকিয়ে বললেন, চলুন আপনাদের থাকার ঘর দেখিয়ে দিই, একটু ফ্রেশ হয়ে নিন। একতলাতেই একটা ঘর আমাদের দুজনের জন্য বরাদ্দ হলো। সেই ঘরের জানলা দিয়ে বাড়ির পেছনের বাগানটার মাঝপথ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর কি চাই, অসাধারণ অনুভূতি। বলতে দ্বিধা নেই, খানিকটা ঘোরার ইচ্ছাতেও এই প্রফেশনটা বেছে নেওয়া আমার।
বেলা 1:30 বিশাল বারান্দার টেবিলেই দুপুরের ভোজ সেজে উঠল। সরু চালের গরম ভাত, সাথে ডাল, বেগুনি আর আলু পোস্ত, আর তার সাথে চিকেন কষা। সুমন, বুঝতে পারছিস কেন তোর সাথে আসার জেদ করি? এই কারণে, মানে এত অপূর্ব দৃশ্য চোখে মেখে, এমন শীতল বাতাস গায়ে মাখিয়ে একেবারে গরম গরম সুস্বাদু খাবার, আহা হা হা হা, স্বর্গ ভাই, স্বর্গ। সন্ধেবেলায় মিনতি দেবীর সাথে একান্তে সব কথা সেরে পরের দিনের সকালের ট্রেনের টিকিট বুক করে বাড়ি ফিরলাম। তপনকে বললাম, জীবনে কোনো দিন বিদেশ ভ্রমণ করেছিস? তপন মাথা উঁচিয়ে গর্বের সাথে বলল, হ্যাঁ, গেছি রে, গেছি, 2 বার গেছি। তা কোন জায়গায়? আরে আমার পিসির শ্বশুর বাড়ি বাংলাদেশে। তোর থেকে এরকম উত্তরই আশা করেছিলাম। আচ্ছা, তোকে যদি বলি এবার তোকে বিদেশ নিয়ে যাব, কি করবি? বিদেশ? আরে বাস ভাই, কোথায় নিয়ে যাবি রে? কায়রো না আফ্রিকা? ইউএসএ। তপন প্রায় ভিড়মি খেয়ে পড়ল। বাম গালের এক প্রান্ত থেকে শুরু করে ডান গালের শেষ প্রান্ত পর্যন্ত নিঃশব্দের একটা হাসি নিয়ে বলল, আমেরিকা? দ্রুত শুরু হলো ভিসার কাজ। এর মধ্যে আমি খানিক আংটি সম্পর্কে কাগজ আর ম্যাগাজিনে যত আর্টিকেল বেরিয়েছিল প্রায় সবটাই পড়ে ফেললাম। অনলাইন এবং লাইব্রেরিও বাদ পড়ল না। মিশরের রহস্যময় ইতিহাসের পাতা উল্টে পাল্টে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা যায় ততটা করে নিলাম। সবশেষে যা অর্জন করলাম তা হলো খানিকটা এই রকম। ফেরাও টিতিজের ওর অলঙ্কার অস্ত্র ভীষণ প্রিয় ছিল, তাই সে অস্ত্র লোকানো কঙ্কন, গলা ও কোমরবন্ধের মতো কিছু অলঙ্কার বিভিন্ন জায়গা থেকে গড়িয়ে থাকতেন। কিন্তু আরও কিছু নতুনত্ব পাওয়ার আশায় কোনো এক সময় একটি প্রতিযোগিতা আয়োজন করেন তিনি, যেখানে নিজেদের বুদ্ধিদীপ্ত অলঙ্কার দেখিয়ে কারিগরেরা স্বর্ণমুহূর্ত পাবে, উপরন্তু সেরার সেরা অলঙ্কারটি পাবে একটি বিশেষ পুরস্কার। আর এই প্রতিযোগিতায় জয়লাভ করে এই নীলাভ সোনার আংটি, যার নাম দ্য রিং অফ ব্লাড, যা আঙুলে পড়লে শরীরের বল এবং মনের হিংস্রতা 10 গুণ বাড়িয়ে তুলবে। রক্তের নেশায় এমন মেতে উঠবে যে শত্রু বিনাশ নিশ্চিত। কোনো অস্ত্র নয়, অথচ বিশাল ক্ষমতা, তাই তো সেটি সেরা। বিজয়ীকে স্বর্ণমোহরের সাথে পুরস্কার স্বরূপ দেয়া হলো মৃত্যু। এরপর ফেরাও টিতিজেরও নিজের আঙুলে আংটিটি পরে সত্যি 10 গুণ বেশি শক্তি অনুভব করতে শুরু করলেন। চুরি, ডাকাতি বা খুন, তার দরবারের বিচারে অপরাধীরা কেবল মৃত্যুদণ্ডই পেতে লাগল। তারপর শোনা যায় রক্তের নেশায় এতটাই মেতে ওঠেন তিনি যে নিজের স্ত্রী পুত্রদেরও খুন করতে দ্বিধা বোধ করেননি। অবশেষে ইজিপ্ট থেকে আফ্রিকার নানা অংশ দখলে যুদ্ধকালীন একটি হাত বাদ পড়ে তার, আর আংটিটি সম্ভবত সেখানেই খোয়া যায়। টিতিজেরোর একমাত্র জীবিত কন্যা তার পিতার মমিতে এই রকম ঘটনাই খোদিত করে গেছে। হায়ারোগ্লিফিক্সের হরলিপিগুলো ঘেঁটে ফেললাম খানে। পাখির ছবি মানে ইংরেজি হরফের এ, মানুষের পায়ের ছবি অর্থাৎ বি, কাপের ছবি সি, কবজি অবধি হাতের ছবি ডি, কনুই পেরিয়ে হাতের ছবি ই। এইভাবেই পড়তে থাকলাম। তারপর হরফগুলি মুখস্থ করতে করতে হঠাৎ গায়ে যেন কেমন কাঁটা দিয়ে উঠল। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে নীলাভ সোনার আংটি রাখার কাগজের তোলা ছবিটা বের করলাম। হায়ারোগ্লিফিক্স হরফের সাথে মেলাতেই একটা অঙ্ক যেন মিলে বসল। হায়ারোগ্লিফিক্স অ্যালফাবেট অনুযায়ী মানুষের পা ইংরাজি অ্যালফাবেটে বি বোঝায়, দড়ির ফাঁস ও বোঝায়, আর বাটির মতো অংশটি ইংরেজি হরফ কে বোঝায়। তাহলে দাঁড়ালো বি ও কে, বুক।
অর্থাৎ বই। ভাবলাম একটা আংটি রাখার জন্য প্রফেসর বুক লেখাটার কেন ব্যবহার করবেন, অথচ বটসাবেল অভিযানে পাওয়া জিনিসগুলির মধ্যে এমন তো কোনো বইয়ের উল্লেখ ছিল না। এই কাগজটা কি আদেও কোনো প্রফেসরের সঙ্গে, নাকি এমনিই রাখা ছিল? সবশেষে অ্যালমাউটের অর্থ জানলাম মৃত্যু। আশ্চর্য, মৃত্যুর বই, এটা কীরকম হলো? না, ইউএসএ না গিয়ে প্রফেসর উইলিয়ামের সাথে কথা না হওয়া অবধি কিছুই বোঝা যাচ্ছে না। না, আংটির সন্ধান যে করেই হোক পেতেই হবে। আসল রহস্য আংটি হাতে না পাওয়া পর্যন্ত সম্ভব নয়। অঞ্জন দাস সাহায্যে ভিসা ইন্টারভিউয়ের পর খুব তাড়াতাড়ি ভিসা হাতে পেয়ে গেলাম। মিনতি দেবী নিজের সাথে আমাদের ফ্লাইটের টিকিট বুকও করে রেখেছিলেন। পরের দিন তপন আর আমি নিজের আন্ডার 12 কেজি লাগেজ নিয়ে কলকাতা বিমানবন্দরের ফ্লাইটে চেপে বসলাম। তোর মতো প্রাইভেট চাকরি যেন সবাই পায়, এত ছুটি পাওয়া কি চারটিখানি ব্যাপার নাকি? না রে সুমন, চাকরি তো ছেড়ে দিয়ে এলাম। সে কি, কেন রে? ভাই, তোর সাথে কেস সলভ হতে দেখার একটা আলাদা অনুভূতি আছে রে, যেটা আমি তোকে বিশ্লেষণ করে বলতে পারবো না। না না, তুই খুব ভুল করেছিস। এই কারণেই আমি তোকে সাথে নিতে চাইতাম না। এবার কি হবে বলতো? আরে ও তোকে ভাবতে হবে না, এতদিন চাকরি করেছি, বাবা তো একটা টাকাও সংসারে নেয়নি, সবটাই জমেছে। বিদেশ ফেরতের পরে একটা ব্যবসা খুলবো ভাবছিলাম। ব্যবসা? কিসের ব্যবসা? কিছু ভেবেছিস নাকি? আরে কিছু একটা ব্যবস্থা তো হয়েই যাবে, তুই তো আছিস। সারা ফ্লাইটে তপন আজ একটাও কথা বলল না। মনে মনে ঠিক করলাম, আংটির কেস সলভের পর সত্যিই পাগলটার জন্য একটা ব্যবসার কথা ভাবতে হবে, যাতে ও সেই ব্যবসা সামলানোর পরেও খানিক ঝাড়া হাত পা থাকতে পারে। মিনতি দেবীর সাথে দিল্লির ফ্লাইটে যোগাযোগ করে একসাথে উঠে বসলাম ডেনভার পৌঁছনোর সেকেন্ড ফ্লাইটে। বিদেশিনী এয়ার হোস্টেস দেখে তপনের যেন একটু জ্ঞান ফিরল। তাদের সাথে হালকা খুনসুটির আমেজে মেতে নিজেকে স্বাভাবিক করে ফেলল। ফ্লাইট যখন ডেনভার এয়ারপোর্টে ল্যান্ড করল, তখন ইউএসএতে সকাল 11:15। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তিনজনেই সোজা পৌঁছালাম সেকেন্ড স্ট্রিট, প্রফেসর জোসেফ উইলিয়ামের বাড়ি। কলিং বেল বাজাতেই একজন ইংরেজ হাউসকিপার এসে দরজা খুললেন। বললাম, হ্যালো, আমরা প্রফেসরের সাথে দেখা করতে চাই। আমাদের কথা বলার সাথেই ঘরের ভেতর থেকে কেউ যেন বলে উঠলেন, কে এসে মেরি? ওনাদের ভেতরে নিয়ে এসো। ঘরের ভেতরে প্রবেশ করে নজরে পড়ল একজন ছিমছাম চেহারার 20-32 বয়সের ভদ্রলোক সোফায় বসে আছেন। আমাদের দেখা মাত্রই উঠে এসে বললেন, আপনারা বাবার খোঁজ করছেন? বসুন বসুন। মেরি, ওনাদের জন্য কিছু নিয়ে এসো। আমি থমাস উইলিয়াম, প্রফেসর জোসেফ উইলিয়ামের পালিত পুত্র। আমি প্রফেসর মোহন ব্যানার্জির মেয়ে, মিনতি ব্যানার্জি। আমার বাবা ও প্রফেসর জোসেফ উইলিয়াম আফ্রিকার বটসাভেল অভিযানে একসাথে কাজ করেছিলেন। আমরা আজ এখানে প্রফেসরের সাথে একটু দরকারে এসেছি, দয়া করে যদি একটু ওনাকে খবর দেন। আসলে 2 সপ্তাহ আগে বাবা হঠাৎ ফার্স্ট ফ্লোরের সিঁড়ি থেকে পড়ে যান, তাতে তার মাথায় হালকা চোটও লাগে। তারপর থেকেই সামান্য মস্তিষ্ক বিকৃতি ঘটেছে তার, তো সেরকম কথাও বলছেন না তিনি। প্লিজ স্যার, ব্যাপারটা ভীষণ দরকারি, একটিবার আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করতে চাই। ঠিক আছে, আপনারা যখন চাইছেন তখন দেখতেই পারেন চেষ্টা করে, কিন্তু খুব একটা ফল হবে বলে আমার মনে হয় না। মিনিট 5 বসে থাকার পর থমাস সেই বাড়িটার পেছনে লনে নিয়ে গেলেন। সেখানে দেখলাম প্রফেসর বাবু তার ছোট্ট নাতিকে নিয়ে বসে আছেন। কাছাকাছি পৌঁছনে চোখে পড়ল একটা সাদা বোর্ডে কালো কালি দিয়ে একটা আপেল আর একটা বল আঁকা। বুঝলাম তিনি নাতিকে ABCD পড়ানোর কাজে ব্যস্ত। থমাস আমাদের পরিচয় করানোয় উনি একটু ইতস্তত বোধ করলেন। তারপর আমাদের এক প্রকার ইগনোর করেই পুনরায় বোর্ডে লিখতে শুরু করলেন। থমাস বললেন, আমি আপনাদের এটাই বলতে চেষ্টা করেছিলাম
বাবা কিছু সময় ধরেই এরকম আচরণই করে যাচ্ছেন। এয়ারপোর্ট থেকে সোজা এখানে আসা, যদি একটু ওনার সাথে কথা বলতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, আর কিছুক্ষণ কি এখানে বসতে পারি? অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। আরে না না, আপত্তি কিসের? বসুন বসুন। আর কিছু দরকার হলে মেরিকে অবশ্যই বলবেন, আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি। প্রফেসরকে একা পেয়ে কিছু কথা জিজ্ঞাসা করার চেষ্টা করলাম, কিন্তু কোনো সাড়াই মিলল না। তপন মুচকি হেসে আমাকে বলল, সুমন, দাদুর মাথা সত্যিই খারাপ। দেখ দেখ দেখ, বলে কে বানানে বল লিখেছে। চোখটা বোর্ডের দিকে ঘুরিয়ে দেখলাম, সত্যি তো এ ফর অ্যাপেল ঠিক আছে, কিন্তু বি ফর বলের জায়গায় লেখা আছে BOWL, অর্থাৎ বোল। সি ফর কাপের ছবির হ্যান্ডেল উল্টো আঁকা, অর্থাৎ হাতে ধরার জায়গা কাপের গায়ে লাগানো। আবার DEFG ঠিক হওয়ার পর H ফর হার্ট এঁকে সেটা কেটে দিলেন। এইভাবেই চলতে চলতে পেলাম L ফর লায়ন, সেটা আবার দুটো এঁকেছেন। আবার M ফর ম্যানের ছবিটি শোয়ানো। ভারী অদ্ভুত তো, শুধু কি মাথার ব্যামো নাকি অন্য কিছু? এমন সময় প্রফেসর বললেন, আপনারা কি আমার অটোগ্রাফ নিতে এসেছেন? হ্যাঁ স্যার, ওই জন্যই তো অপেক্ষা করছিলাম। না, আমি কাউকে অটোগ্রাফ দিই না। যদি ছবি তুলতে চান তাহলে তুলতে পারেন। এই বলে নিজের নাতিকে কোলে বসিয়ে বোর্ডের পাশেই পোজ দিলেন। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে একটা ফটো তুলে নিলাম। তারপর প্রফেসর বললেন, আচ্ছা ঠিক আছে, এবার আপনারা আসুন তো। হ্যাঁ আসুন আসুন, যান, টেক কেয়ার। মিনতি দেবী ভারী নিরাশ। উনি বললেন, সুমনবাবু, কিছুই তো ফল মিলল না। এত কিছু ব্যবস্থা নিয়ে এখানে আসা হলো, সবটাই কি বৃথা যাবে? ওনাকে কিছুটা আশ্বাস দিয়ে বললাম, মিনতি দেবী, ধৈর্য ধরুন, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। আপনি রুমে গিয়ে একটু বিশ্রাম করুন। আসলে এখানে আমার মাসির বাড়ি, ওখানে মেয়েকে নিয়ে আজকের দিনটা থাকবো। পরশু সকালে মেয়েকে রেখে এই হোটেলেই চলে আসব। আমার ফোন নাম্বার তো আছে আপনার কাছে, আর মাসির ঠিকানাটাও এখানে দিয়ে গেলাম, প্রয়োজনে চলে আসবেন। আমি তার কথায় সম্মতি জানিয়ে নিজের রুমে ঢুকলাম। তপনকে বললাম ফ্রেশ হয়ে নিতে, অনেকটা বেলা হয়ে গেছে, এবার একটু পেট পুজো করতে যাব। তপন বলল, সুমন, আজকে রুম সার্ভিসই বল ভাই, শরীরটা দিচ্ছে না। তার থেকে নয় বিকেলেই বেরোবো। একটু হাত মুখ ধুয়ে দুপুরের খাবার সেরে শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। প্রফেসরের আঁকা ছবিগুলো চোখের সামনে বারবার ভাসতে থাকলো। না, ঘুম এলো না। তপন ঘুমোচ্ছে। 4টে বাজতে না বাজতেই তপনের জন্য একটা নোট লিখে ঘর থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য আবারও 2nd স্ট্রিট। প্রফেসর উইলিয়ামের সাথে না কথা বললে কোনোভাবেই রহস্যের জট কাটাতে পারবো না যে। এইবার প্রফেসরের বাড়ি পৌঁছতে মেরি দরজা খুলেই ভেতরে ডাকলেন। বৈঠকখানায় বসে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন, তাই করলাম। খানিক বাদে দেখলাম প্রফেসরের নাতি কি সব লেখালেখিতে ব্যস্ত। তাকে বললাম, এই, আমি সুমন, তোমার নাম কি? বাচ্চাটি আমার দিকে তাকিয়ে আদো আদো গলায় তার নাম জানালো। তার নাম জন। তুমি কি লিখছো এত মন দিয়ে? আমি কি দেখতে পারি? আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দেখালো সে একটা পাখির ছবি আঁকছে। আমি তাকে বললাম, বাহ, বেশ সুন্দর তো। এমন সময় ঘরের ভেতর থেকে নিজের নামের ডাক শুনে নোটবুক ফেলেই সে ঘরের ভেতরে চলে গেল। মেরি এসে জানালেন যে প্রফেসর আমার সাথে দেখা করতে চান না। জিজ্ঞেস করলাম, থমাস কি বাড়িতে আছে? মেরি মাথা নাড়িয়ে না বললেন। বললাম, আচ্ছা, থমাসের কি কোনো কার্ড বা কিছু পেতে পারি? মেরি থমাসের একটা ভিজিটিং কার্ড আমাকে এনে দিলেন। সে স্থান ছাড়লাম। ভাবলাম থমাসের সাথে কথা বলে যদি কিছু ইনফরমেশন জোগাড় করতে পারি। এরপর একটা ক্যাব ধরে
আবারও হোটেলে বাড়ি। হোটেলে পৌঁছে ড্রাইভারকে $2 দিয়ে হোটেলের গেট ছুঁতেই কানে একটা আর্তনাদ এসে ধাক্কা মারল। এক মুহূর্ত দেরি না করে ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলাম পার্কিংয়ে। আমি যদি ভুল না করি তবে এটা তপনের আওয়াজ। একটা গোঙানির শব্দ ভাসছে। একটা ব্ল্যাক ইন্ডিগোর তলা থেকে আসছে গোঙানির শব্দটা। গিয়ে দেখলাম আমার সন্দেহই সঠিক। তপন বুকে হাত চেপে কাতরাচ্ছে। ওর আর একটা হাত ধরে গাড়ির নিচ থেকে ওকে টেনে বের করে আনলাম আমি। তপন, তপন, এ কি, এত রক্ত কেন? তপনের বুকে একটা ছুরি বিঁধে রয়েছে। অত্যন্ত আতঙ্কের সাথে ওকে জিজ্ঞেস করলাম, তপন ভাই আমার, কে করলো এমন? কিছু বল তপন, তপন। এমন সময় সিটি বাজিয়ে সিকিউরিটি গার্ডরা আমাদের ঘিরে ধরল। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে তপনের দিক থেকে দূরে সরে যেতে নির্দেশ দিল। তপন কিছু বলার আগে জ্ঞান হারালো সে। আমি বড় অসহায় হয়ে চিৎকার করতে থাকলাম, ওকে দয়া করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। এরই মধ্যে পুলিশের গাড়ি এসে উপস্থিত হলো। আমাকে হ্যান্ডক্যাপ পরিয়ে গাড়িতে তোলা হলো। আমি বহুবার বুঝিয়েও বোঝাতে পারলাম না যে আমি কিছু করিনি, আমি নির্দোষ। থানায় পৌঁছে আমার পাসপোর্ট, মোবাইল আর মানি ব্যাগ কেড়ে নিল ওরা। লকআপে বন্দি করা হলো আমাকে। এই প্রথমবার আমার নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল। তার থেকেও বড় যন্ত্রণায় বুক কাঁপছিল আমার প্রিয় বন্ধু তপনের জন্য। কে জানে কি অবস্থায় আছে ও। লকআপের এক কোনায় বসে নিজের বুকে হাত বোলাতে বোলাতে থমাসের ভিজিটিং কার্ডের কথা মনে পড়ল। বুক পকেট থেকে সেটি বার করলাম। ভাবলাম এই মুহূর্তে মিনতি দেবীর কন্ট্যাক্ট নেই আমার কাছে। এখন থমাসকে ফোন করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ফোন নাম্বারটা মুখস্থ করার পর একজন অফিসারকে ডেকে বললাম থমাসকে ফোন করার কথা। তিনি বার দুয়েক ফোন করলেন, কিন্তু কেউ ফোন ধরল না। এদিকে সন্ধে গড়িয়ে রাত হয়ে এলেও বন্ধু তপনের কোনো খোঁজ আমার কাছে এলো না। আবার একজন অফিসারের কাছে তপনের খবর জানতে চাইলাম, কিন্তু কোনো অপরাধীকে কি আর ভিকটিমের খবর দেবে অফিসার? তাই চোখ রাঙিয়ে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে গেলেন তিনি। রাত 12:30 নাগাদ থমাসকে থানায় দেখে যেন দেহে কিছুটা প্রাণ স্থাপন হলো। দেখা মাত্রই বললাম, থমাস, থমাস, দয়া করে আমাকে সাহায্য করুন, আমাকে বের করুন এখান থেকে। আমি এই মুহূর্তে কিছুই করতে পারবো না। অ্যাটেম্প টু মার্ডার কেস চার্জ করা হয়েছে আপনার উপর। সকালে কোর্ট খোলা না অবধি কিছুই করা সম্ভব নয়। আচ্ছা, বলছি আমার বন্ধু তপনের কোনো খোঁজ পেয়েছেন? মানে ও ঠিক আছে তো? পেয়েছি। তপনের বুকে কেউ ছুরি মেরেছে, আর একটু এদিক ওদিক হলেই ছুরিটা হৃদয়ে ফুঁড়ে বেরোতো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। এখন ওই লিভলং হসপিটালেই রয়েছে, কিন্তু জ্ঞান এখনও ফেরেনি তার। মিনতি ম্যাডাম এখন ওখানেই রয়েছেন, আপনি চিন্তা করবেন না। এতক্ষণ বাদে তপনের খবর জেনে চোখ দুটো যেন ভিজে এলো আমার। হাত জোর করে থমাসকে ধন্যবাদ জানালাম। থমাস চলে গেলেন। চোখের জল মুছে এবার মাথা ঠান্ডা করে বসলাম। ভাবলাম অ্যাটেম্প টু মার্ডার কেস থেকে আমি তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাব, কারণ তপনের বুকে বাঁধা ছুরিতে আমার আঙুলের ছাপ ওরা পাবে না। ঠিক তখনই মাথায় একটা বিষয়ের পোকা যেন নড়ে উঠল। মনে পড়ল সেই তপনের আনা খবরের কাগজে দ্বিখণ্ড হৃৎপিণ্ড খুনের হেডলাইনটা। তপন তার শিকার হলো না তো? সারা রাত শুধু রহস্যের হিসেব কষতে থাকলাম। এইভাবে রাত কেটে ভোর হয়ে গেল। তারপর বেলা 12টা নাগাদ থমাস থানায় এলেন। আমার বেল হয়নি। তপনের বয়ান না নেওয়া পর্যন্ত ওরা আমাকে ছাড়বে না। সেদিন রাতেও আবার রহস্যের হিসেব নিয়ে বসলাম। এবারে প্রফেসর জোসেফ উইলিয়ামের আঁকা ধাঁধার সমাধানে মেতে উঠলাম। তার আঁকা ছবিগুলি
একটি খাতা কলমে এঁকে তার অর্থ বোঝার চেষ্টা করতে শুরু করলাম। খানিকটা সমাধান করেও ফেললাম। এই যেমন তার আঁকা কেটে দেওয়া হাট কোনো খুনের চিহ্ন হতেই পারে, শোয়া মানুষটি মৃতদেহ হতে পারে, কিন্তু বাকিটুকু মেলাতে পারলে বাকি সমাধানের কোনো মূল্য থাকছে না। আর উল্টো হ্যান্ডেলের কাপটা যেটা ইঙ্গিত করছে বোঝা মুশকিল। ভালো করে আঁকা ছবিগুলো গিলতে শুরু করলাম। গভীরভাবে চিন্তা করে শেষে প্রায় সমাধান করেই ফেললাম, কিন্তু কাপটির ছবির হিসেব যেন হাতের বাইরে। আর সবটা না বুঝতে পারলে রহস্য সমাধান সম্ভব নয়। এইভাবে আরও একদিন কেটে গেল। সেই দিনই রাতে তপনের জ্ঞান ফিরল, আর জ্ঞান ফিরতেই সে আমার খোঁজ করে চলেছে। তাই তার বয়ান নেওয়ার পরদিনই থানা থেকে আমার মুক্তি ঘটল। মুখ না দেখতে পেলেও আসল ক্রিমিনালের প্রতিচ্ছবি ওদের কাছে বর্ণনা করেছে তপন, যার সাথে আমার কোনো মিল নেই। এইসব কিছুর পরেও সব প্রসিডিউর শেষ হতে হতে বিকেল 4টে বেজে গেল। মিনতি দেবীও ইতিমধ্যে থানায় হাজির হয়েছেন। থমাস নিজের গাড়ি এনে থানার সামনে দাঁড় করালেন। বললাম, আপনি আগে হসপিটালে চলুন, আমার বন্ধুকে আমি আগে দেখতে চাই। আমার ভাই এখন ওখানেই রয়েছে, আজ সন্ধ্যার মধ্যেই হয়তো তপনকে ছেড়ে দেবে। ডিসচার্জ প্রসিডিওরগুলো শেষ হলেই ও তো আমাকে বলেছে ফোন করবে। আপনি চিন্তা করবেন না। এত ধকল গেল আপনার। আপনার ভাই? আগে তো শুনিনি আপনার ভাইয়ের কথা। আমি বাবার পালিত ছেলে, কিন্তু ও নিজের রক্ত। আপনারা যেদিন বাড়ি গিয়েছিলেন সেদিন ও ছিল না, তাই আলাপও হয়নি ওনার সাথে। আর চলুন, আলাপ হয়ে যাবে। এখনও তো ফোন করেনি আপনাকে, তাহলে ওরা হসপিটালেই আছে। চলুন না আগে একবার ওখানেই যাই। নিজে চোখে ওকে একবার সুস্থ না দেখলে আমার শান্তি হচ্ছে না। আমার কথায় সম্মতি জানিয়ে থমাস গাড়ি স্টার্ট দিলেন। মিনিট 45-এর মধ্যেই গাড়ি হসপিটালের গেট ছুঁল। রিসেপশনে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, আমি মিস্টার তপন ভৌমিকের সাথে দেখা করতে চাই। দয়া করে একটু যদি স্টেটাসটা বলেন ওনার। ভদ্রমহিলা কম্পিউটারে চেক করতে যাবেন, ইতিমধ্যে পাশ থেকে দ্বিতীয় রিসেপশনিস্ট বললেন, তপন ভৌমিকের ডিসচার্জ প্রসিডিওর সম্পূর্ণ হয়ে গেছে। এইমাত্র ওনারা এখান থেকে বেরিয়েছেন। এই দেখুন, ওনাদের সইয়ের পর ডিসচার্জ পেপারগুলো এখনও টেবিলেই পড়ে আছে, তোলা হয়নি। ডিসচার্জ পেপারে চোখ পড়তেই পিঠের শিরদাঁড়া পেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। আচ্ছা, ওরা ঠিক কতক্ষণ আগে বেরিয়েছে? এই ধরুন, খুব বেশি হলে 5 কি 10 মিনিট হবে। তৎক্ষণাৎ মিনতি দেবীকে হোটেলে গিয়ে ওখানে তপন পৌঁছেছে কিনা তার খোঁজ নিতে বললাম। অপরদিকে হসপিটালের গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডকে থমাসের ভাইয়ের গাড়ির মডেলের ডিটেলস বলে কোন দিকে গেছে তা জেনে নিলাম। আর দেরি না করে থমাসের গাড়ি করেই বেরিয়ে পড়লাম আমরা। গাড়ির নিজের গতি সামান্য বাড়িয়ে এগোতে থাকলো। থমাসকে বললাম, থমাস, আপনার বাড়ির দিকেই এগিয়ে চলুন। থমাস হতবম্ব হয়ে জিজ্ঞেস করলো, আমার বাড়ির দিকে? মানে কি হয়েছে বলুন তো একটু। আপনি এমন করছেন কেন? এখন এই সব বলার সময় নয়, সময় আসলে সব বলবো। এর মধ্যে তপনের গাড়ি নজরে এসে গেল। তার পেছন ধরে আমরাও এগোতে থাকলাম। গাড়ি একটা পরিত্যক্ত গ্যারেজে এসে দাঁড়ালো। অসুস্থ তপনকে গাড়িতে রেখেই সে গ্যারেজে প্রবেশ করলো। এই সুযোগে তপনকে গাড়ি থেকে বের করে আনার চেষ্টা করলাম, কিন্তু পেছন থেকে কেউ তার সম্পূর্ণ শক্তি দিয়েই ঝাঁপিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো। থমাসও এগিয়ে এলো ওকে আটকাতে, কিন্তু তাকে আটকানো চারটিখানি কথা নয়। তার শরীরের বল কেমন যেন অস্বাভাবিক। অবশেষে পুলিশের গাড়ি এসে হাজির হলো। এত লোকের বিপরীতেও আর পেরে উঠল না। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলো। আমরা সবাই থানায় হাজির হলাম। আমার দিকে সকলে কেমন প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল। থমাস বললেন, আচ্ছা মিস্টার সুমন, এসব কি হচ্ছে একটু খোলসা করে বলবেন প্লিজ।
একটু গলা ভেজিয়ে উঠে দাঁড়ালাম। তারপর বলতে শুরু করলাম, তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। মিনতি দেবী, আপনার বাড়িতে রাখা সেই নীলাভ সোনার আংটিটা খোয়া যায়নি। সেটা প্রফেসর বাবু নিজের আঙুলে পরে নিয়েছিলেন। আংটিটা হাতে পড়লে সত্যি সত্যি শরীরে কোনো পার্থক্য হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য। আংটির বিষয়ে একটা বই লেখাই ছিল প্রফেসর ব্যানার্জির মূল উদ্দেশ্য, কিন্তু আশ্চর্যের বিষয় আংটিটা পরে উনি সত্যি সত্যি নিজের শারীরিক এবং মানসিক পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলেন। কেমন যেন হিংস্র মানসিকতা অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল ওনার মস্তিষ্ককে, আর শারীরিক বল যেন 10 গুণ বেড়ে গিয়েছিল তার। তাই এই মানসিকতার শিকার হয়েই প্রথমে মিনতি দেবীর মেয়ে তানিয়ার সাথে অ্যাকোরিয়ামের মাছগুলোর মৃত্যু উপভোগ করে, তারপর নিজের নখ উপড়ে ফেললেন, আর সবশেষে নিজের প্রিয় পোষা কুকুরটিকে ঠান্ডা মাথায় খুন করে বসলেন প্রফেসর ব্যানার্জি। একটি খুন নিজের হাতে ঘটে যাওয়ার পর আর আংটিটি নিজের আঙুলে রাখতে চাননি তিনি। সেটা খোলার লক্ষ্য চেষ্টার পরেও আঙুল থেকে খুলতে না পারায় হাতে প্লাস্টিক গ্লাভস পরা শুরু করলেন। হ্যাঁ, বাবা শেষের কিছুদিন হাতে গ্লাভস পরে থাকতেন। কারণ জিজ্ঞাসা করে বাবা কোনোদিন উত্তর দেয়নি। উত্তরটা আমি দিচ্ছি আপনাকে। আংটি নিয়ে খোঁজ খবর এবং কিছু ছোটোখাটো অভিজ্ঞতা থেকে তিনি জানতে পারেন আংটিটা একরকম অদ্ভুত মিশ্র ধাতু দিয়ে তৈরি, যা যে কোনো তরলের সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটালে এক প্রকার ড্রাগ জাতীয় গ্যাস নির্গত হয়, আর সেই গ্যাস শরীরে প্রবেশ করা মাত্র মস্তিষ্ক স্ফীত হতে শুরু হয় এবং সেখানে কিছু অস্বাভাবিক তরঙ্গের সৃষ্টি হয়। শরীরের রক্ত সঞ্চালনের গতি এতটাই দ্রুত হয়ে ওঠে যা শরীরকে উত্তপ্ত করে তোলে। তাই মানুষ নিজেকে হিংস্র আরও শক্তিশালী অনুভব করে। রক্ত মাংসের গন্ধের প্রতি ভালো লাগা এতটাই বেড়ে ওঠে যে নিরামিষ ছেড়ে আমিষ খাওয়া তো সামান্য ব্যাপার, মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না সেই ব্যক্তি। তাই প্রফেসর হাতে গ্লাভস পরা শুরু করলেন যাতে হাতে কোনো রকম তরল না লাগে। কিন্তু ধীরে ধীরে বুঝলেন যে আংটিটা যখন তিনি আঙুলে পড়েছিলেন সেটি তার হাতে ঠিক সেইভাবেই ঢুকে গিয়েছিল, বা বলা যায় ঠিক মাপের মাপ আংটি ছিল। কিন্তু কিছুদিন কোনো তরলের স্পর্শ না পাওয়ায় সেটি ক্রমশ সংকুচিত হতে শুরু করল। তরল পড়লে প্রফেসর হিংস্র হয়ে নিজের মেয়ে এবং নাতনিকেও খুন করে ফেলতে পারে, আর তরল না দিলে আংটিটি সংকুচিত হয়ে হয়ে এমন সীমাহীন যন্ত্রণা সৃষ্টি করে যেন আঙুলটি খুব ধীরে ধীরে বাদ হয়ে যাবে নিজের শরীর থেকে। কোনো এক জহুরির কাছে গিয়ে আংটিটা কাটানোর কথাও তিনি ভাবেন, কিন্তু ইতিহাসের মায়ায় সেটি কাটিয়ে নষ্ট করে ফেলতে চাননি তিনি। তাই একদিন সব যন্ত্রণা সহ্যের সীমা পার করতেই একটা ধারালো ছুরি দিয়ে নিজের আঙুলটাই কেটে ফেললেন তিনি। আর এক মুহূর্ত দেরি না করে মিনি মিউজিয়ামের রাস্তা ধরে বাড়ি ছাড়া হলেন এবং কদিন একান্তে থাকার পর নিজেকে স্বাভাবিক করে ইউএসএ চলে আসেন প্রফেসর জোসেফ উইলিয়ামের সাথে নিজের রিসার্চের তথ্য আলোচনা করার উদ্দেশ্য নিয়ে। এক মিনিট, আমি কিন্তু প্রফেসর ব্যানার্জিকে এই বাড়িতে আসতে কখনো দেখিনি। আপনি বোধহয় সেই সময় শহরের বাইরে ছিলেন। ভেবেই দেখুন না, গত মাসে আপনি কি সম্পূর্ণ সময় বাড়িতেই ছিলেন? হ্যাঁ, 2 দিনের জন্য অবশ্য আমাকে অফিসের কাজে একটু বাইরে যেতে হয়েছিল। এক্স্যাক্টলি, ঠিক সেই সময় প্রফেসর আপনাদের বাড়ি যান। আরে সেসব তো বুঝলাম, কিন্তু প্রফেসরের এত ডিটেল রিসার্চের ব্যাপারে তুই জানলি কি করে? এইবার একটা ভালো প্রশ্ন এলো, উত্তরটা বলি? যদি বলি প্রফেসর নিজে বলেছেন। সবাই অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আমার দিকে। পকেট থেকে একটা নোটবুক বের করে বললাম, প্রফেসরের লেখা মৃত্যুর বই। এটি নিয়েই প্রফেসর এসেছিলেন এখানে প্রফেসর উইলিয়ামের সাথে দেখা করতে। কি এই বইটা তো আমার ছেলে জনের কাছে ছিল, ও
ও তো কিসব হিজিবিজি কাটতো এটাতে। আগে না স্যার, হিজিবিজি প্রফেসর ব্যানার্জি কেটেছিলেন। জন তো শুধু শূন্য পাতাগুলোতে ছবি আঁকতো। এই দেখুন। এ তো শুধু লাইন ধরে হিজিবিজি কাটা। এই দেখে আপনি এত কিছু বুঝে ফেললেন? আপাত দৃষ্টিতে যা হিজিবিজি বলে মনে হচ্ছে তা কিন্তু সম্পূর্ণ ইংরাজিতে লেখা তথ্য। শুধু প্রফেসর বাম দিকের জায়গায় ডান দিক থেকে লেখা শুরু করেছেন এবং কোনো প্রকার স্পেস ছাড়া টানা হাতের ইংরেজিতে লিখেছেন বইটি, যা জেলে বসে সমাধান করতে আমার কালঘাম জুটে গিয়েছিল। আচ্ছা মিস্টার সুমন, এই নোটবুকটা যে প্রফেসর মাধব ব্যানার্জির, তা আপনি বুঝলেন কি করে? আপনার বাড়িতে সেদিন বিকেলে আমি যখন গেলাম, আপনার ছেলে জন এই নোটবুকটাতেই ছবি আঁকছিল। আমি দেখতে চাইতেই নিজের আঁকা পাখির ছবিটি সে দেখিয়েছিল। তখন প্রথম এই নোটবুকের কভার পেজটা নজর কেড়েছিল আমার, যার উপর ডান দিক থেকে বাম দিকে বাংলায় লেখা ছিল তনুর দাদু, অর্থাৎ মিনতি দেবীর একমাত্র কন্যা তানিয়ার দাদু। সেই সময় সুযোগ বুঝে পকেটে পুড়ে ফেলেছিলাম নোটবুকটা। হ্যাঁ, বাবা আমার মেয়েকে তনু বলেই ডাকতো। আর প্রফেসর যে ABCD নতুন ভার্সান এঁকে কিছু একটা বলতে চাইছিলেন, সেটার অর্থ কি? আমার সাথে থেকে থেকে তোর মস্তিষ্ক একেবারে খুলে গেছে দেখছি। ভালো প্রশ্নগুলো তোর থেকেই আসছে। যাই হোক, সাদা বোর্ডে প্রফেসরের আঁকা অ্যালফাবেটের অস্বাভাবিক ছবি বা লেখাগুলো নিয়ে মাথা খাটিয়ে খাটিয়ে কিছুই উদ্ধার করতে পারছিলাম না। তারপর অনেক ভেবে ভেবে বুদ্ধি খাটিয়ে শুধু অস্বাভাবিক ছবিগুলো নয়, সাথে কিছু স্বাভাবিক ছবিও একটা সাদা পাতায় এঁকে ফেললাম, যেইগুলো মিশরীয় হায়ারোগ্লিফিক্সের হরফ বর্ণনা করে। এই যেমন K ফর নাইফ, যা হায়ারোগ্লিফিক্স অনুযায়ী আই বর্ণ বোঝায়। হায়ারোগ্লিফিক্স লিপিতে সিংহের ছবি L বোঝায়, যা প্রফেসর দুটি এঁকেছিলেন, অর্থাৎ ডাবল L। এছাড়াও B ফর বল এঁকে নিচে বোল লিখেছিলেন, যার অর্থ বাটি, আর হায়ারোগ্লিফিক্সে বাটি মানে কে। এছাড়াও পাই L ফর লেগ, যার মিশরীয় লিপির অর্থ বি, এবং আউলের ছবির অর্থ বোঝায় M। তা সব কিছু সাজানো গোছানোর পর যা দাঁড়ালো তা হল KILLMB, অর্থাৎ কিল MB। MB মানে হলো মোহন ব্যানার্জি, আর কিল কথার অর্থ সে তো আমরা সবাই জানি। কিন্তু বাবার দেহ তো কায়রোতে পাওয়া গেছিল। আসলে আমি আমার সিনিয়র অঞ্জনদাকে এই বিষয়ে খোঁজ নিতে বলি, জানেন। উনি জানিয়েছিলেন সেই মৃতদেহ ভারতীয় হলেও তার দুই হাতে 5-5টা আঙুলি বর্তমান ছিল, যেখানে প্রফেসর আগে থেকেই নিজের অনামিকা কেটে ফেলেছিলেন। কে খুন করলো আমার বাবাকে? বলুন সুমন বাবু, দয়া করে বলুন। প্রফেসরের আঁকা একটা ছবির অর্থ আমি কিছুতেই বুঝতে পারছিলাম না, কিন্তু হসপিটালে তপনের ডিসচার্জ পেপারে একটা হস্তাক্ষর সেটা এক নিমেষে সমাধান করে দিল। ছবি? কোন ছবি? একটা উল্টো হ্যান্ডেলের কাপ। মানে? উল্টো হ্যান্ডেলটি ইংরেজি হরফ যে বর্ণনা করছিল, আর সাথে ছিল কাপ, অর্থাৎ একসাথে মেলালে জেকাব। আপনার ভাইয়ের নাম মিস্টার জেকাব উইলিয়াম। থমাস প্রায় আঁতকে উঠলেন। কি বলছেনটা কি আপনি? আপনি যা বলছেন ভেবে বলছেন তো? এইবার সকলকে প্রফেসর উইলিয়ামের ছবিটা দেখিয়ে বললাম, এই যে এতে ধাঁধার সাথে প্রফেসর জোসেফ উইলিয়ামও রয়েছেন। ভগবানের কৃপায় উনি যথেষ্ট সুস্থই আছেন। দরকার হলে সরাসরি ওনাকে গিয়ে জিজ্ঞেস করে নিন, অসুবিধে কি আছে। কিন্তু তাই যদি হয় তাহলে বাবা এতদিন আমাকে কিছু বলেননি কেন? ভয়, সম্ভবত নিজের আপনজন হারানোর ভয়। জেকাব এমন রক্তের খেলায় মেতে উঠেছিল যার হাতের বলি আপনারাও হতে পারতেন। প্রফেসর তা আগেই জানতেন। আর যতদূর আমার মনে পড়ছে, গত মাসের মধ্যে এই শহরে 2টি মৃতদেহ উদ্ধার হয়েছিল, যাদের বুকে ছুরি মেরে হৃদযন্ত্র 2 টুকরো করে দেওয়া হয়েছিল। তপনের ওপর সেই রকমই হামলা হয়। তখন তপন খুনির হাতে নীলাভ সোনার আংটি দেখে ফেলেছিল। কিরে,
দেখেছিলিস তো? তপন মাথা নাড়িয়ে বলল, আরে হ্যাঁ, তাই তো আমি জ্ঞান ফিরতেই তোর খোঁজ করছিলাম সেটা বলার জন্য। ধাঁধার রহস্য মেলানোর পর আমি সেটা বুঝতেই পেরেছিলাম। আর জেকাব আবার হামলা করার চেষ্টা করলো তপনের ওপর। সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না মিস্টার থমাস। এবার জেকাবের হাতের গ্লাভস খোলার পালা, তাহলে সবটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। বাকি বিষয়গুলো আশা করি ও নিজেই বিশ্লেষণ করতে পারবে। অন্ধকার পুলিশ ঘরে একটি মাত্র আলো জ্বালিয়ে শুরু হলো জেরা। জেকাব সেখানে নিজে মুখে স্বীকার করল তার হাতে হওয়া 3টি খুনের কথা। তার বয়ানে সে বলে, 4 বছর আগে আমি মিশরের ফেরাও টিটি জেরোর মমি অভিযানের অংশ ছিলাম, আর সেখানেই আমি এই শক্তিশালী আংটি সম্পর্কে জানতে পারি। টিটি জেরো টম থেকে একটা কালো মলাটের বইতে এই আংটির উল্লেখ পেয়েছিলাম আমি। যখন বাবা বটসাবেলো অভিযানে এই আংটিটা পেল, আনন্দে নিজেকে আর ধরে রাখতে পারিনি। তারপর জানতে পারলাম বাবার অভিযানের সঙ্গী প্রফেসর মোহন ব্যানার্জি আংটিটা নিজের কাছে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ দুঃখ হয়েছিল আমার, কিন্তু কিন্তু কিছুই মনে রাখেনি সেই বিষয়ে। কিন্তু এতদিন পর প্রফেসর ব্যানার্জিকে সেই আংটিটা নিয়ে আমাদের বাড়িতে দেখে লোভ সামলাতে পারলাম না। মাঝরাতেই সেই আংটিটা চুরি করার চেষ্টা করলাম। আসলে কাঁচা হাতের চুরি তো, তাই ধরা পড়তেও দেরি হলো না। তারপর প্রফেসরের সাথে হাতাহাতিতে কখন যে ফ্লাওয়ার ভাসটা ওনার মাথায় মেরে দিলাম বুঝতেই পারলাম না। ওনার শ্বাস পড়ছে না বুঝে সবার চোখের আড়ালে রাতের অন্ধকারে বাড়ির পেছনের লনে লাশটা পুঁতে দিয়ে এলাম। কিন্তু নজরে এলো বাবা বারান্দায় দাঁড়িয়ে আমাকেই দেখছেন। তাড়াতাড়ি দৌড়ে বাবার ঘরে গিয়ে বাবাকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রফেসরের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, আর উনি যেন কাউকে কিচ্ছু না বলেন। আমার হাতে খুন হয়েছে। খবরটা একবার সবাই জানলে আমার উঠতি কেরিয়ার শেষ হয়ে যাবে, সাথে আমার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। তাই বাবা এক প্রকার বাধ্য হয়ে মেনে নিলেন আমার কথা। বাবা কাউকে কিছু বললেন না। সেদিন রাতেই বাড়ি ছেড়ে নতুন রিসার্চের তাগিদে আংটিটা আঙুলে পরে নিলাম। এরপর সত্যি সত্যি রক্তের নেশায় পাগল হয়ে উঠতে লাগলাম আমি। প্রথমে একটা বৃষ্টির রাতে লিঙ্কন স্ট্রিটে গাড়ি পার্কিং নিয়ে একজনের সাথে বচসা হয় আমার। পকেটের মাল্টি কাটার দিয়ে তার হৃৎপিণ্ডে ছেদ করে বসলাম। তারপর একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে নিয়ে সেখানেই পার্কিংয়ে আরও একজনকে ছুরি মারলাম। একটা কুকুরকে সজোরে লাথি মারতেই পেছন থেকে তপন ফুঁসে উঠেছিল। হুড়িটা মাথায় দেওয়া ছিল বলে ও আমার মুখ দেখতে সক্ষম হয়নি, তাই ওর বুকেও ভেসে যাওয়ার রক্ত যে কি তৃপ্তিদায়ক লাগে আমার, কাউকে বলে বোঝাতে পারবো না সেটা। আমি হাত ধুলে আঙুলে খুব আরাম হতো, কিন্তু হাত ধুলেই যে হিংস্র হয়ে উঠছি সেটা বুঝতে দেরি হয়নি আমার। তাই গ্লাভস পরা শুরু করলাম, যাতে আংটি কোনোভাবে না ভেজে। তখন বুঝলাম জলের স্পর্শ না পেলে সেটি আঙুলে এমনভাবে চেপে বসে যাবে যেন আঙুলকে 2 টুকরো করে ফেলবে। হ্যাঁ, আমি স্বীকার করছি, এই যন্ত্রণা থেকে বাঁচার চেষ্টায় আমার হাতে আরো 2টো খুন হয়েছে। আমি স্বীকার করছি।
জেকাবের হাত থেকে আংটি খুলে পুনরায় মিনতি দেবীর হাতে ধরানো হলো। উনি বললেন, যেই আংটি এতগুলো প্রাণ নিয়েছে সেটা আমি নিজের কাছে রাখতে পারবো না, ওটা মিউজিয়ামে রাখার ব্যবস্থা করুন। সুমন, দেখলি তো ওই দ্বিখণ্ড হৃৎপিণ্ড রহস্য তোর হাতেই কিন্তু সমাধান হলো। আর এই কেস সলভ করতে এসে তোর প্রাণ পাখিটাই যে ফুরুত হয়ে যাচ্ছিল তার বেলা। আরে ও ঠিক আছে, তুই তো আছিস আমাকে ধরে রাখার জন্য। মিনতি দেবী আমাকে ধন্যবাদ জানিয়ে একটি চেক হাতে ধরালেন। বললেন, না করবেন না সুমনবাবু, এটা আপনার প্রাপ্য। সব শেষে ব্যাগপত্র গুছিয়ে আবার নিজের দেশে পারি। শান্তি ভরা মন নিয়ে এবার চুটিয়ে একটা ঘুম দেওয়া যাবে। তবে এই ঘটনা থেকে একটা কথা ভালোই বুঝলাম, সম্পূর্ণ ইতিহাস গিলতে বসলে বোঝা যাবে যে সে যুগ হয়তো বর্তমান যুগের থেকেও বেশি উন্নত ছিল। আর ইতিহাস যদি ঘাঁটতে বসা হয় তাহলে এই রকম কত রহস্য ঘেরা পাতা বেরিয়ে আসবে তা আমাদের ভাবনার ঊর্ধ্বে। তাই কোনো কিছু এক্সপেরিমেন্ট করার আগে বা কোনো ইতিহাস নাড়াচাড়া করার আগে অবশ্যই তার পরিণতির আন্দাজ বুঝেই এগোনো উচিত। শুনছিলেন আজকের গল্প নীলাভ সোনার আংটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।